মুভি শুরুতেই একটি ছেলেকে দেখানো হয়, তার নাম ক্রিস। সে একটি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বলছে, আমি আত্মহত্যা করতে চাই। আর বলে, 1 সপ্তাহ হয়ে গেছে গোসল করি না, কারোর সাথে কথা বলি না, আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। এরপর সে তার গল্প বলা শুরু করে। সে যখন এমবিএতে পড়ে তখন একদিন লাঞ্চের সময় একটি মেয়ে ক্যান্টিনের লোককে সাম্বারের টেস্ট ভালো না হওয়ায় অনেক কিছু বলছিল। মেয়েটির নাম অনন্যা। তখন ক্রিস তার পাশেই ছিল। এরপর টেবিলে অনন্যা ক্রিসের সাথে বসে। তখন অনন্যা বলে, চলো বাইরে গিয়ে খাই, আমি এই টেস্টলেস খাবার খেতে পারবো না। এরপর তারা একটি খাবার হোটেলে যায়। সেখানে গিয়ে অনন্যা ক্রিসকে তার সম্পর্কে বলে যে সে তামিল পরিবারের মেয়ে। তখন ক্রিস বলে সে পাঞ্জাবের। তখন অনন্যা তাকে বলে, এখন পর্যন্ত অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু তোমাকে দেখে আমার ভরসা হচ্ছে। এরপর তারা ক্লাসে যায়। ক্লাসে গিয়ে স্যার অনন্যাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জিজ্ঞেস করলে সে বলতে পারে না। এরপর ক্লাস থেকে বের হয়ে ক্রিস তাকে বলে, তুমি চাইলে ইকোনমিক্সে আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন অনন্যা রাজি হয়। সন্ধ্যায় তার হোস্টেলে ক্রিস তাকে পড়াতে যায়। এরপর অনন্যা তার মায়ের কথা বলে, সে একজন সিঙ্গার। এরপর ক্রিসের বাবা কি করে জানতে চাইলে ক্রিস প্রথমে এড়িয়ে যায়। পরে সে বলে যে তার বাবা আর্মি অফিসার ছিল। এরপর সে আরও কিছু জানতে চাইলে ক্রিস কিছু বলে না। এরপর পড়া শেষ করে তারা বাইরে বের হয়। তখন ক্রিসের মায়ের কল আসে। ক্রিস কল রিসিভ করতে না পারায় কল ব্যাক করে। তখন ফোনটি তার বাবা রিসিভ করে। বাবা ফোন ধরায় সে কথা না বলে ফোনটি কেটে দেয়। তখন সে লিভিং রুমের নম্বরে কল দেয়, তখন তার মা রিসিভ করে। তার মা তাকে বলে, কি হয়ে যাবে তোর বাবার সাথে কথা বললে? তখন তার মায়ের সাথে কথা শেষ হলে অনন্যা তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার সাথে কথা বলো না কেন? তখন ক্রিস বলে, অনেক লম্বা কাহিনী, অন্যদিন শোনাব। অনন্যা জিজ্ঞেস করে, তোমার বাবা মা কি প্রত্যাশা করছে গ্র্যাজুয়েশনের পরে? তখন ক্রিস বলে, আমি প্রথমে অনেক টাকা কামাতে চাই, আর আসলে আমি একজন রাইটার হতে চাই। তখন অনন্যা এই বিষয়টাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। ক্রিস এরপর অনন্যাকে জিজ্ঞেস করে সে কি করতে চায়। তখন অনন্যা বলে সে মার্কেটিংয়ে কাজ করতে চায়। পরদিন অনন্যা অনেক ছোট ড্রেস পরায়। সবাই তার দিকে তাকাচ্ছিল, যেটা দেখে ক্রিসের ভালো লাগে না। তাই সে ওখান থেকে চলে যায়। রাতে অনন্যা একদম ফুল ঢাকা টাইপের ড্রেস পরে ক্রিসের কাছে পড়তে আসে। এরপর থেকে ক্রিসের অনন্যাকে ভালো লাগা শুরু হয়। তাই সে ঠিক করে সে অনন্যার কাছ থেকে দূরে থাকবে। তাই সে অনন্যাকে বলে, আমরা একসাথে আর পড়াশোনা করব না। অনন্যা তো কিছুই বুঝতে পারে না যে এটা কি হলো। এরপর ক্রিস অনন্যাকে ইগনোর করা শুরু করে। এরপর অনন্যা তার হোস্টেলে যায়। তখন ক্রিস তাকে বলে, আমি বন্ধুত্বের নাটক আর করতে পারব না। আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। তাই আমাদের জন্য এটাই ভালো যে আমরা দেখা না করি। এরকম আরও অনেক কথা বলার সময় অনন্যা ক্রিসকে কিস করে দেয়। এরপরই তাদের রিলেশনশিপ শুরু হয়ে যায়, আর তাদের সম্পর্ক অনেক দূর এগোতে থাকে। ক্রিসের সাথে কথায় কথায় অনন্যা জানতে পারে তার একটি গার্লফ্রেন্ড ছিল। মেয়েটির নাম ছিল রাশমি। মেয়েটি তার কলেজের প্রিন্সিপালের মেয়ে ছিল। ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। তখন সে অনন্যাকে বলে, যদি আরেকটু সাহস দেখাতাম তাহলে হয়তো গল্পটা অন্য রকম হতো। তাদের রিলেশনশিপ এভাবেই চলতে থাকে। এভাবেই 2 বছর কেটে যায়। একদিন অনন্যা ক্রিসকে বলে, 4 সপ্তাহ পরে আমাদের জব প্লেসমেন্টের সময় এসে যাবে। এরপর আমরা দুজনে আমাদের শহরে চলে যাব। তখন ক্রিস বলে, আমি ওখানেই জব নিয়ে নেব যেখানে তুমি জব করবে। তখন ক্রিস বলে, এগুলো ভাবার অনেক সময় আছে। তখন অনন্যা বলে, আর কত সময়, 2 বছর কি যথেষ্ট ছিল না? তখন ক্রিস অনন্যার কাছে সময় চায়। তখন অনন্যা রেগে যায় আর বলে যে, তোমরা ছেলেরা রিলেশনশিপে থাকার সময় ঠিকই বেডে চলে আসতে পারো, কিন্তু কমিটমেন্ট দিতে পারো না। এটা বলে সে চলে যায়। এরপর জব প্লেসমেন্টের দিন চলে আসে। এরপর ক্রিস একটি ব্যাংকের ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ শেষ করে সে চিন্তা করে, যে মেয়েটাকে ভালোবাসে তাকে একটা কমিটমেন্ট দিতে পারছে না। তার মাথায় আরও অনেক কিছু ঘুরতে থাকে। এসব ভেবে তার দম বন্ধ হয়ে আসছিল। এরপর সে দৌড়ে অনন্যার কাছে যায়। অনন্যাও একটি কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়েছিল। ইন্টারভিউ চলাকালীন সময় ক্রিস গিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। অনন্যাও রাজি হয়ে যায়।
এরপর তাদের কনভোকেশনের দিন চলে আসে। কনভোকেশনে তারা তাদের পরিবারকে ডাকে। কনভোকেশনে ক্রিসের মা অনন্যার পরিবারকে দেখে অবাক হয়ে যায় এবং উল্টোপাল্টা কথা বলে, কারণ তারা তামিলিয়ান ছিল। অন্যদিকে অনন্যার পরিবারও ক্রিসের মাকে তেমন একটা পছন্দ করে না। ক্রিস তাদেরকে কথা বলানোর চেষ্টা করলে তাদের মাঝখানে ঝগড়া শুরু হয়ে যায়। চাকরিতে যোগ দেওয়ার আগে ক্রিস তার বাসায় যায় কিছুদিন থাকার জন্য। ক্রিস তার মায়ের সাথে বসেছিল, তখনই অনন্যার কল আসে। আসলে ক্রিসের অফিস থেকে একটি ফর্ম দিয়েছিল, যেখানে তাকে উল্লেখ করতে হতো যে সে চাকরিটি কোথায় করতে চায়। তখন অনন্যা কল করে তাকে বলে চেন্নাই লিখতে। কিন্তু ক্রিসের মা চায় সে যেন দিল্লিতেই থাকে। তাই ক্রিস অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে সে কী করবে। ক্রিস তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে অনন্যাকে কতটা ভালোবাসে, কিন্তু তার মা কোনোভাবেই বুঝতে চায় না। তার মা ক্রিসের খালাকে নিয়ে আসে। দুজন মিলে ক্রিসকে অনেক বোঝায় সে যেন অনন্যাকে বিয়ে না করে। তারা তার জন্য আরও ভালো মেয়ে এনে দিবে। কিন্তু ক্রিস তা মানতে চায় না। তখনই ক্রিসের বাবা এসে পড়ে। সে তার খালাকে বোঝায় যে তার কি কোনো কাজ নেই, বেকারের মতো মানুষের বাসায় ঘুরে শুধু। তার খালা এরপর রেগে চলে যায়। তখন তার খালা অনন্যাকে ভুলে অন্য মেয়েকে বিয়ে করার জন্য ক্রিসকে পরামর্শ দেয় আর ডলি নামের একটি মেয়ের কথা বলে। এই কথাটা ক্রিসের বাবা শুনে ফেলে। সে তখন তার মাকে জিজ্ঞাসা করে, ডলিকে? ও মেয়ে দেখা শুরু করেছে, আমাকে কেন বলনি? তখন ক্রিস বলে, কি করবে তুমি জানলে? এখন এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছ আমার লাইফে? তখন তার বাবা তার মাকে বলে, তুই আর তোর পরিবার মিলে আমার বিরুদ্ধে ওকে উস্কিয়ে দিয়েছিস। আসলে ক্রিসের বাবা এবং ক্রিসের সম্পর্ক তেমন ভালো ছিল না। এরপর রাতে ক্রিস তার মাকে বলে, তুমি কেন ওনাকে ছেড়ে দাও না? তখন তার মা বলে, এটা এত সহজ নয়, আর সে তো শুধুই রাতেই বাসায় আসে, তো কি আর আসে যায়? তখন ক্রিস বলে, উনি তো একটা সিকিউরিটির ব্যবসা খুলবে বলেছিলেন, ওইটার কি হলো? তখন তার মা বলে, একজন ফাইন্যান্সার পেয়েছিল, কিন্তু কাজের প্রথম দিনেই তাকে ঘুষি মেরে দেয়। তার মা আরও বলেন, এই সব আমার জন্য এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোর রাগটা এখন আমার ভয় লাগে। তোকে দেখে আমি ভয় পাই। তোর যখন চাকরি হবে তখন তুই কোম্পানির অ্যাকোমোডেশন নিয়ে নিস। তখন ক্রিস বলে, তাহলে আমি দিল্লিতে থেকে কি করব? ক্রিস তার মাকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। তার মা বলে, আমি এখান থেকে যেতে চাই না। এছাড়াও আমার পুরো পরিবার দিল্লিতে থাকে। তখন সে মাকে বলে, মা, আমি চেন্নাই যেতে চাই। তার মা কিছু না বলেই চুপচাপ চলে যায়। এরপর ক্রিস তার ফর্মে চেন্নাইয়ের নাম লিখে দেয়। ক্রিস চেন্নাই চলে যায় এবং অনন্যার বাসায় যায়। অনন্যার পরিবার খুব কনজারভেটিভ ছিল। ক্রিস তাদের বাসায় গিয়েছে, এটা তারা তেমন একটা পছন্দ করেনি। তারা ঠিকভাবে ক্রিসের সঙ্গে কোনো কথা বলেনি। এরপর সেখানে অনন্যা আসে। সে এসে ক্রিসের সঙ্গে কথা বলা শুরু করে। অনন্যা তার মায়ের কথা বলে, আমার বাবার যখন কলকাতায় পোস্টিং ছিল, তখন আমার মা 2 বা তামিলের একটি মিউজিক শো জিতেছিলেন। তখন অনন্যা তার বাবাকে বলে, ও দিল্লি থেকে এসেছে শুধুমাত্র আমার জন্য। ওর সঙ্গে একটু ভালোভাবে কথা বলো, আমার জন্য প্লিজ। এরপর তারা একসাথে ডিনার করে। ডিনারের সময় সবাই তামিলে কথা বলছিল। তখন ক্রিস বলে, আপনারা হিন্দিতে কথা বলবেন প্লিজ, আমি তামিল বুঝি না। তখন অনন্যার বাবা বলে, তাহলে তামিল শিখে নাও, এমনিও তোমার জানার মতো কোনো কথা হচ্ছে না। এরপর অনন্যা বাইরে বেরিয়ে এসে ক্রিসকে বলে, চলো পালিয়ে গিয়ে বিয়ে করি। সে বলে, ঠিক আছে চলো পালিয়ে যাই, তুমি কি পালাতে পারবে? অনন্যা তখন বলে, আমি ওনাদের ধোঁকা দিতে পারব না। আমি চাই আমার বিয়েতে ওনারা আমার থেকেও বেশি খুশি থাকুক। আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু তাদের মানাতে হবে। অনন্যা ক্রিসকে জিজ্ঞেস করে, তুমি সত্যিই কি পালাতে চাও? ক্রিস বলে, না, আমি মাকে বাবার সাথে একা ছাড়তে পারব না, আর এমনিও পালিয়ে গেলে সম্মান পাওয়া যায় না। এটা শুনে অনন্যার খুবই ভালো লাগে। তখন অনন্যা বলে, আমার একটা আইডিয়া আছে, যার মাধ্যমে তুমি প্রত্যেক দিন আমার বাসায় আসতে পারবে। তখন অনন্যা তার ভাইকে পড়াতে বলে। পরের দিন থেকে ক্রিস তার ভাইকে পড়ানো শুরু করে, আর এটার মাধ্যমে সে অনন্যা এবং তার পরিবারের সাথে নিয়মিত সময় কাটানোর সুযোগ পায়। একদিন ক্রিসের বাবা তাকে ফোন করে।
তিনি জিজ্ঞেস করেন, ক্রিস, কেমন আছো? ওখানে ঠিকমতো সেটেল হয়ে গেছ তো? তখন ক্রিস তার মায়ের কথা জিজ্ঞেস করে, মা কোথায়, সবকিছু ঠিক আছে তো? তার বাবা বলেন, তোমার মা ঠিক আছে। তখন ক্রিসের বাবা ক্রিসের আরও খোঁজ নিতে চাইলে ক্রিস বলে, তুমি জেনে কি করবে? তার বাবা তখন বলে, তুই কখনো ভালোভাবে কথা বলতে পারিস না? তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছি, আর তুই আমার সাথে উল্টোপাল্টা কথা বলছিস? এরপর ক্রিস কিছু না বলে ফোন কেটে দেয়। একদিন অনন্যার বাবা যখন গাড়িতে ক্রিসকে তার বাসায় নামাতে যাচ্ছিলেন, তখন তিনি ক্রিসের প্রেজেন্টেশন দেখে বলেন, তুমি এসব প্রেজেন্টেশন বানাতে পারো? আমার অফিসে নতুন জিএম এসেছে, সে এরকম প্রেজেন্টেশন চাইছে। তখন ক্রিস বলে, স্যার, আমি চাইলে আপনাকে প্রেজেন্টেশন বানাতে হেল্প করতে পারি। তখন অনন্যার বাবা রাজি হয়ে যান। কিন্তু ক্রিস যখনই গাড়ি থেকে নামতে যায়, তখন তিনি বলেন, তুমি অনন্যার বন্ধু, আমার ছেলেকেও টিউশন দাও, কিন্তু তুমি অনন্যার সাথে বিয়ে করার কথা ভুলে যাও। আমরা সিম্পল মানুষ, আমাদের কমিউনিটিতে নাম খারাপ করো না। এরপর সে অনন্যার সাথে দেখা করে। ক্রিস বলে, তোমার বাবা মা যদি না মানে তাহলে অন্য কিছু ট্রাই করতে হবে। তখন অনন্যা বলে, তোমার কোম্পানির ইভেন্ট এই সপ্তাহেই না, আমরা কি আসতে পারি? ক্রিস বলে, আমি আগেই তোমাদের ইনভাইটেশন নিয়ে রেখেছি। পরদিন ক্রিস অনন্যার বাসায় গিয়ে দেখে অনন্যাকে দেখতে ছেলেপক্ষ এসেছে। এরপর সে অনন্যার কাছে গিয়ে বলে, কিছুদিন পর তুমি এসে বিয়ের কাঠ থামিয়ে দিবে। তখন অনন্যা বলে, আমি শুধু এটা আমার আন্টিকে চুপ করানোর জন্য করছি। এরপর অনন্যা উল্টোপাল্টা কথা বলে ওই ছেলেকে ভাগিয়ে দেয়। এরপর অনন্যা চাকরির কাজে কিছুদিনের জন্য বাইরে যায়। তখন ক্রিস অনন্যার বাবাকে প্রেজেন্টেশনে হেল্প করে। এরপর ক্রিস অফিসে গিয়ে তার বসকে বলে, স্যার, আমাদের প্রোগ্রামে গাওয়ার জন্য 2টা সিঙ্গার আছে, আরেকজনকে আমি নিয়ে আসতে চাই। তার বস জিজ্ঞাসা করে, তুমি কি তার গান শুনেছ? ক্রিস বলে, হ্যাঁ, সে অনেক ভালো গান করে। আসলে ক্রিস এখানে অনন্যার মায়ের কথা বলছিল। এরপর সে অনন্যার মাকে রাজি করায়। অন্যদিকে ক্রিসের বাবা তাকে একটি লেটার পাঠায়। সেখানে তিনি লেখেন, ক্রিস কেমন আছে, তার কি অবস্থা, এবং তার মায়ের আত্মীয় স্বজন সম্পর্কেও কিছু কথা লেখেন। এরপর ফাইনালি অনন্যার বাবার প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়। তখন তিনি ক্রিসকে বলেন, আসলে আমার তো শুধু প্রিপারেশন নেওয়ার কথা ছিল, প্রেজেন্টেশনটা অন্য একজন রেডি করবে। তখন অনেক রাত হয়ে যাওয়ায় ক্রিস চলে যেতে চাইলে তিনি বলেন, অনেক রাত হয়ে গেছে, আজ এখানে থেকে যাও, আর একটা ড্রিঙ্কের অফার করে। এরপর তিনি ক্রিসকে জিজ্ঞাসা করেন, তোমার ফিউচারে কি প্ল্যান? তখন ক্রিস বলে, আমি রাইটার হতে চাই। এটা শুনে অনন্যার বাবা তাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেন। অন্যদিকে অনন্যার মাকে ক্রিস বলে, তাকে প্রোগ্রামে গান গেতে হবে। একদিন তার মায়ের সঙ্গে ক্রিসের ফোনে কথা হয়। সে তাকে সাহস দেয়, আপনি অনেক ভালো করবেন, এই পারফরমেন্সটা আপনি সবাইকে সারপ্রাইজ হিসেবে দিন, ফ্যামিলিকে এখন কিছু বলবেন না। এরপর অফিসের প্রোগ্রামের দিন আসে। সেখানে অনন্যার মা মঞ্চে দারুণ পারফর্ম করেন। এটা দেখে অনন্যার পুরো পরিবার খুব খুশি হয়ে যায়। এরপর তারা সবাই ক্রিসের ওপর খুব খুশি হয় এবং একসাথে লাঞ্চ করতে বের হয়। লাঞ্চ করার সময় ক্রিস বলে, আমি ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাই যথেষ্ট হবে বিয়ের জন্য, কিন্তু বুঝলাম ভালোবাসা থেকে বিয়ের পথটা এতটা কঠিন সেটা আমি কখনো ভাবিনি। আমরা চাইলে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু অনন্যা সেটা চায়নি। সে চেয়েছিল তার বিয়েতে আপনারা সবাই থাকুন। তখন ক্রিস পকেট থেকে একটি ছোট বক্স বের করে, সবার সামনে রিং দেখিয়ে বলে, আমি আপনাদের সবার সাথেই বিয়ে করতে চাই, আপনাদের আশীর্বাদ নিয়ে সম্মানের সাথেই। এরপর একে একে তার পরিবারের সবাই রিং নেয়। কিন্তু তখন অনন্যার মা একটু চুপ করে থাকেন। শেষমেশ তিনি বলেন, তোমাদের কালচার আর ব্যাকগ্রাউন্ড অনেক আলাদা, তোমার প্যারেন্টস কি আমার মেয়েকে অ্যাকসেপ্ট করবে? তখন ক্রিস শান্ত গলায় বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব, কথা দিচ্ছি আমি সহজে হাল ছাড়ব না। এই কথাগুলো শুনে অনন্যার মা ধীরে মাথা নাড়িয়ে রাজি হন। এখন ছিল অনন্যার পালা ক্রিসের পরিবারকে মানানোর। ক্রিসের খালাতো বোনের বিয়ে উপলক্ষে সে অনন্যাকে সঙ্গে নিয়ে দিল্লি যায় তার পরিবারের সঙ্গে দেখা করতে। এরপর আবার গল্প ফিরে আসে সেই প্রেজেন্ট টাইমলাইনে, যখন ক্রিস বসে আছে সেই সাইকোলজিস্টের সামনে।
তখন সে বলে, এই বইটা এখন আমার জীবনের নতুন সমস্যা, কোনো পাবলিশার এটাকে অ্যাকসেপ্ট করে না। আসলে সে অনন্যা এবং তার লাভ স্টোরি নিয়ে একটি বই লিখেছিল, আর সে তার ব্যাংকের জবটাও ছেড়ে দিয়েছিল। এখন সে ভাবছে তার ব্যাংকের জবটা ছাড়া ভুল হয়েছিল। এরপর আবার পাস্টের ঘটনা দেখানো হয়। ক্রিসের মা তার সাথে অনন্যাকে দেখে ভীষণ রেগে যায়। অনন্যার কোম্পানির গেস্ট হাউসটিতে সে মানডেতে যেত, তাই এই উইকেন্ডে সে ক্রিসের বাসায় থাকবে। বাসায় ক্রিস অনন্যাকে আইডিয়া দেয় রাতে মাকে খাবার বানাতে সাহায্য করতে, এতে সে খুশি হয়ে যাবে। কিন্তু তার মা উল্টো অনন্যার উপরে রান্নার সব দায়িত্ব দিয়ে চলে যায়। অন্যদিকে অনন্যা কিছুই রান্না করতে পারত না। এরপর অনন্যা খাবার রান্না পুড়িয়ে ফেলে। তখন ক্রিসের মা এসে বলে, ও তো কিছুই পারে না, এভাবে ও সারা জীবন তোকে নাচাবে। অনন্যা সেখান থেকে চলে যায়। এরপর ক্রিস তাকে বোঝায় যে তাকে কিছু সময় দিতে এবং চেষ্টা করতে। এরপর রাতে খাবারের সময় ক্রিসের মা বলে, আমি আমার ছেলের জন্য আমার পরিবারের সাথে মিলে একটি মেয়ে পছন্দ করতে চাই। আমি চাই আমার সম্বন্ধীরা আমাকে সম্মান করুক। তখন ক্রিস বলে, তুমি অনন্যাকে একটা সুযোগ দিয়ে দেখো, তারা সবাই অনন্যাকে অনেক পছন্দ করবে। এরপর অনন্যা ক্রিসের বাসা থেকে চলে যাবার দিন আসে। সেদিন ক্রিসের বাবা বাসায় ছিল। অনন্যা তার সাথে কথা বলে, তাকে হ্যালো বলে। তখনই সে ক্রিসকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, কিন্তু ক্রিস কিছু না বলেই চলে যেতে নেয়। ক্রিসের বাবা তখন তার মায়ের কাছে গিয়ে বলে, সোজা মুখে কথা বলতে পারে না তোমার ছেলে। এরপরেই তাদের অতীতের একটি ঘটনা দেখানো হয়। ক্রিস যে মেয়েটিকে পছন্দ করত, রেশমি, সে তার কথা তার বাবাকে বলেছিল, কিন্তু তার বাবা সম্পর্কটি মেনে না নেওয়াতে ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। মেয়েটির কথা বলাতে কথায় কথায় তার বাবা ক্রিসকে চড় মেরে বসে। এরপর রুমে গিয়ে তার মাকে মারা শুরু করে, যে সে জেনেও কেন লুকিয়েছে তার কাছে। তারপর রুমে গিয়ে ক্রিস তার মাকে মারায় বাবাকে একটা চড় মেরে ফেলে। এরপর থেকে সে তার বাবার সাথে কথা বলে না। এরপর ক্রিসের কাজিনের বিয়ে শুরু হয়। বিয়েতে তারা অনেক আনন্দ করে, নাচ গান সবই ছিল। কিন্তু ঝামেলা হয় বিয়ের দিন মেয়েপক্ষ ছেলেকে যে গাড়িটি দেওয়ার কথা ছিল সেটি না দিয়ে তারা একটু ছোট গাড়ি দিয়েছে। তাই ছেলেপক্ষ রেগে যায় এবং বিয়ের ক্যান্সেল করার কথা বলে। তখন অনন্যা পাত্রের সাথে কথা বলে। সে পাত্রকে বলে, এটা অ্যারেঞ্জ ম্যারেজ না হলে তোমার কি মনে হয় মিন্টির মতো মেয়েকে তুমি পটাতে পারতে? তুমি যে গাড়িটি চেয়েছ সেটা তোমার ১৫ বছরের দিওয়ালির বোনাস দিয়ে কিনতে পারো, আর তুমি যে গাড়িটি চাচ্ছ সেটা তোমার সারা জীবনের স্যালারি দিয়েও কিনতে পারবে না। তোমার কি কোনো সেলফ রেসপেক্ট আছে নাকি নেই? এখন তুমি ঠিক করো, একটা গাড়ির জন্য তুমি মিন্টির মতো মেয়েকে হাতছাড়া করবে নাকি? তখন ছেলেটি তার মায়ের কাছে যায় এবং তার মাকে বলে, এই গাড়িটাই খাক, আমি এই মেয়েটিকে বিয়ে করব। এটা দেখে সবাই অনন্যার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। ক্রিসের খালারা অনন্যাকে অনেক বেশি পছন্দ করেছেন, তাই এখন ক্রিসের মাও রাজি। কিন্তু সে চিন্তা করছে বিয়ে দুই পরিবারেরই হয়, সেখানে দুই পরিবারের আন্ডারস্ট্যান্ডিং না হলে বিয়ের সুখ হয় না। আর এই কথাটা অনন্যাও ফিল করতে পারে। তাই তারা ঠিক করে এখন তারা দুই পরিবারের মধ্যে বন্ড তৈরি করার চেষ্টা করবে। এরপর তারা সবাই ভ্যাকেশনে মুম্বাই যায়। সেখানে তারা একটি হোটেলে থাকে। কিন্তু ক্রিসের মা এখানে এসে বিভিন্ন বিষয় নিয়ে অনন্যার পরিবারকে ছোট দেখানোর চেষ্টা করে। তাদের কোনোভাবেই সম্পর্ক ঠিক হচ্ছিল না। তাই ক্রিস অনন্যাকে বলে তার মায়ের জন্য কিছু গিফট কিনে আন। এরপর তারা লাঞ্চ করতে বসে। লাঞ্চের সময় ক্রিসের মা বলে তারা অনেক রিচ, এডুকেটেড। এসব বলে অনন্যার পরিবারকে ছোট দেখাতে শুরু করে। অনন্যার মা বলে, আমরাও খুব এডুকেটেড আর ভালো ফ্যামিলি থেকে এসেছি। কিন্তু ঝামেলা হয় তখনই যখন ক্রিসের মা বোঝায়, আমাদের পরিবারের মেয়েকে বিয়ে দেওয়ার সময় কত বড় আয়োজন করা হয়েছে এবং যৌতুকে কত কিছু দেয়া হয়েছে। আপনাদের ভাগ্যে কত ভালো যে এমন একটা হীরার মতো ছেলে পেয়েছেন। তখন অনন্যার মা বলে, আমরা জোর করে আপনার ছেলেকে ফাঁসাইনি। আপনার ছেলে প্রতিদিনই আমাদের বাসায় আসত এবং আমাদের তাকে ভালো লেগেছে বলেই আমরা এই বিয়েতে রাজি হয়েছি। এভাবে তারা আবারও ঝগড়া লেগে যায় আর অনন্যার পরিবার সেখান থেকে উঠে যায়। এরপর ক্রিস তার মাকে বোঝায়,
কি দরকার ছিল তোমার এসব বলার? এবার তো বেশিই করে ফেলেছ। তখন তার মা বলে, এই মেয়ের পাল্লায় পড়ে আমাকে নিচু দেখিয়ে ছাড়বি? তখন কৃষ তার মাকে বোঝায়, এমন কিছুই হবে না, বিয়ের পর অনন্যা আমাদের এখানেই থাকবে, তুমি তোমার মতো করে ওকে কন্ট্রোল করো, তোমার মতো বানিয়ে নিও। কিন্তু তখনই অনন্যা ও তার পরিবার এসে এসব শুনে ফেলে, আর অনন্যা এই রিলেশনশিপটা শেষ করে চলে যায়। আসলে কৃষ এগুলো এমনিই বলছিল তার মাকে বোঝানোর জন্য, কিন্তু অনন্যা ভুল বুঝেই চলে গেছে। এরপর কৃষ অনন্যাকে অনেক কল করে, দেখা করে, কিন্তু তাও অনন্যা তাকে মাফ করে না। তখনই কৃষ সাইকোলজিস্টের কাছে যাওয়া শুরু করে, কারণ তার মানসিক অবস্থা ভালো ছিল না। এর মধ্যে একদিন কৃষের বাবা তার জন্য একটি লেটার টাইপ করতে বলে কৃষকে। লেটার টাইপ করার সময় সে কৃষকে জিজ্ঞেস করে, তোমার চেন্নাইয়ের ফ্রেন্ডের কি খবর? তখন কৃষের অ্যান্সারে সে বুঝতে পারে তাদের এখন আর কোনো সম্পর্ক নেই। বাবা কৃষের এই অবস্থা দেখে বুঝতে পারে যে সে অনন্যাকে অনেক বেশি ভালোবাসে। এরপর তার বাবা চেন্নাই যায় এবং সারা দিন অনন্যা ও তার বাবা মায়ের সাথে সময় কাটায়। কৃষের মায়ের পক্ষ থেকে ক্ষমা চায় এবং বিয়ের জন্য প্রস্তুতি শুরু করতে বলে। অনন্যার পরিবার খুবই খুশি ছিল তার বাবার সাথে দেখা করে। অনন্যা রাতে কৃষকে ফোন দিয়ে এসব কিছু জানালে কৃষ তো বিশ্বাসই করতে পারছিল না। এরপর কৃষ তার বাবাকে যে থ্যাংক ইউ বলে। সে তার বাবাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু তখন পারেনি। তাদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। কৃষ বাবাকে অনেক রিকোয়েস্ট করে যেন তার বিয়েতে থাকে, কিন্তু তার বাবা বলে, তোর মায়ের পরিবারের সাথে জানিস তো আমার সম্পর্ক ভালো না। বিয়েতে কৃষের মায়ের পুরো পরিবার চেন্নাইতে যায় বিয়ে উপভোগ করতে। তখন অনন্যার বাবা মা কৃষের মাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, তাদের কি গিফট লাগবে? তখন কৃষের মা কিছুই চান না। এগুলো দেখে কৃষ এবং অনন্যা খুবই খুশি হয়ে যায়। বিয়ের আগের দিন রাতে কৃষের বাবা চেন্নাই চলে আসে, কিন্তু এ ব্যাপারে কেউই জানত না, তবে কৃষ তাকে দেখে ফেলেছিল। পরদিন বিয়ে শুরু হয়। তখন বিয়েতে পণ্ডিত বাবার কথা বললে কৃষ বলে, আমার বাবা এখানেই আছে। তখনই তার বাবা আসে। কৃষের মা তখন অবাক হয়ে যায়, কৃষকে জিজ্ঞেস করে, উনি কখন এসেছে? কৃষ বলে, সে রাতেই চলে এসেছিল। কৃষ তখন তার বাবাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে। এরপর কৃষের বাবা তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তারা তাদের ছেলের বিয়ে দেয়। গল্প শেষে কৃষ এখন সাইকোলজিস্টের কাছ থেকে বিদায় নেয়, কারণ এখন আর তার এসব দরকার ছিল না। এখন তার হাসি খুশি একটি পরিবার আছে। কৃষ এবং অনন্যার দুটি যমজ সন্তানও আছে, আর তার বইটিও পাবলিশ হয়েছে। এভাবেই গল্পটি শেষ হয়।